শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজের অনার্স প্রথম বর্ষ ইতিহাস বিভাগে 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমি আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর বিভা চৌধুরী, ঢাকা কলেজের ইতিহাস বিভাগে অধ্যাপক হিসাবে কর্মরত আছি। আমি অনলাইনে তোমাদের একটা ক্লাস দিয়েছিলাম, সেটা অনেক দিন হয়েছে, মাঝখানে একটু বিরতি করেছিল এই কারণে যে রুটিনে তোমাদের ফার্স্ট ইয়ারে আমার সাথে কোনো ক্লাস ছিল না। আজকে আমি অনেক দিন পর আবার তোমাদের সাথে ক্লাসে এসেছি। আমার খুব ভালো লাগছে যে তোমাদের সাথে আজকে আমার কথা হবে, যদিও দেখা হওয়ার সুযোগ এখনো আমরা পাইনি, কারণ কোভিড-19 যে নোভেল করোনা ভাইরাস সারা পৃথিবীকে যে ঘিরে রেখেছে, সংক্রামিত করে এবং আমাদেরকে অনিশ্চয়তার একটা জীবনে পৌঁছে দিয়েছে, সেটা এখনো নিয়ন্ত্রণে আসেনি। এমনকি ইউরোপের কোনো কোনো দেশে আবার নতুনভাবে সেটা প্রাদুর্ভাব হয়েছে। তো আমি আশা করছি তোমরা সবাই দেশের যেখানেই যে প্রান্তেই থাকো না কেন, তোমরা সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রদত্ত যে স্বাস্থ্যবিধি সেগুলো তোমরা মেনে চলছো এবং এই স্বাস্থ্যবিধি মেনে তোমরা সবাই সুস্থ আছো এবং তোমাদের চারিপাশে যারা রয়েছে তাদেরকেও তোমরা সুস্থ থাকতে সহায়তা করছো। তা আজকে আমি তোমাদের ক্লাসে যাচ্ছি, আর ঈদের পরে ঈদুল আজহার পরে এই ক্লাস শুরু হচ্ছে। তাই তোমাদের সবাইকে আমি জানাচ্ছি আমার পক্ষ থেকে ঈদ উত্তর শুভেচ্ছা। আজ আমি তোমাদেরকে যেই টপিকটা ইতিপূর্বে শুরু করেছিলাম সেটা কি আবার সেই টপিকেই আমি যাব এবং যেহেতু মাঝখানে অনেকটা বিরতি পড়েছিল সেই কারণে আমি এই বিষয়টা নিয়ে পুনরালোচনা করে আমরা সামনের দিকে এগোই। তো আমি তৃতীয় অধ্যায়ের যে বিষয়টি রয়েছে পাকিস্তান, রাষ্ট্রীয় কাঠামো ও বৈষম্য, এই বিষয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলব। আমরা জানি 1947 সালের 14 আগস্ট তারিখে পাকিস্তান রাষ্ট্রটির জন্ম হয়েছিল। এর আগে ভারত ব্রিটিশ শাসনাধীনে ছিল এবং দ্বিজাতিত্বের ভিত্তিতে 1947 সালে ভারত বিভক্ত হয়ে দুটো আলাদা আলাদা রাষ্ট্র গঠিত হয়েছিল। 14 আগস্ট 1947 সালে পাকিস্তান এবং 15 আগস্ট 1947 সালে ভারত রাষ্ট্রটির জন্ম হয়েছিল। এই যে দুটি রাষ্ট্র গঠিত হলো, তার মধ্যে পাকিস্তান নামক যে রাষ্ট্রটির জন্ম হয়েছিল, এই রাষ্ট্রটি জন্মলগ্ন থেকেই বিভিন্ন রকম সমস্যার জর্জরিত ছিল। ব্রিটিশ আমলে আমরা দেখেছি যে ভারতের দুটো বৃহত্তর জনগোষ্ঠী, দুটো ভিন্ন সম্প্রদায়, হিন্দু এবং মুসলমান, এই দুই সম্প্রদায়ের মধ্যে শিক্ষা, ব্যবসা বাণিজ্য, এগুলো সব দিক থেকেই হিন্দুরা মুসলমানদের দিক থেকে অনেকটা সামনে এগিয়ে গিয়েছিল। মুসলমানরা শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, প্রশাসনিক দক্ষতা সব দিক থেকেই ভারতীয় হিন্দুদের চেয়ে কিছুটা পিছিয়ে ছিল। সেটা ভিন্ন প্রেক্ষাপট এবং এই বিষয়ে তোমাদেরকে তোমরা অন্যান্য যে কোর্সগুলো রয়েছে সেখানে তোমরা এই বিষয়ে আলোচনা শুনেছ যে মুসলমানরা প্রথম দিকে ইংরেজি শিক্ষা গ্রহণ করতে চায়নি এবং ধর্মীয় যে কুসংস্কার, সংকীর্ণতা, সেগুলো ভেঙে বেরিয়ে আসতে তাদের যে সময়টা পার হয়েছিল, এই সময়ের মধ্যে ভারতীয় হিন্দুরা অনেকটাই এগিয়ে গিয়েছিল। এই যে দ্বিজাতিত্বের ভিত্তিতে, দ্বিজাতিত্ব মানে ভারতের দুটো আলাদা জাতি, যেটা মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন যে ভারতে দুটো আলাদা আলাদা জাতি রয়েছে, একটি হিন্দু এবং একটি মুসলমান। এই দ্বিজাতিত্বের ভিত্তিতে যখন ভারত বিভক্ত হলো, তখন উত্তরাধিকার
সত্যিকারের সূত্রে ভারত কেন্দ্রীয় রাজধানী এবং তার সকল সুযোগ সুবিধা এবং সারা ভারত জুড়ে যে বিস্তৃত সুষ্ঠু এবং সুশৃঙ্খল প্রশাসনিক ব্যবস্থা কাঠামো গড়ে উঠেছিল, তার সমস্ত সুযোগ সুবিধা ভারত পেল। অন্যদিকে পাকিস্তানকে নতুনভাবে সব কিছু গড়ে নিতে হয়েছে। যেমন ভারতের কেন্দ্রীয় রাজধানী ছিল দিল্লি, এখন পাকিস্তানকে আবার ইসলামাবাদে নতুন করে রাজধানী প্রতিষ্ঠা করতে হচ্ছে এবং তাকে নতুন করে এই সব কিছুর অবকাঠামো গড়ে নিতে হচ্ছে। তার মানে দেখা যাচ্ছে যে পাকিস্তান অনেকটাই যে পিছিয়ে ছিল তাকে নতুন করে আবার সবকিছু গড়ে নিতে হচ্ছে। এবং দেশ বিভক্তির কারণেও নতুন নতুন অনেকগুলো সমস্যা সৃষ্টি হয়েছিল। যেমন এক বিশাল জনগোষ্ঠী দেশ ভাগের ফলে দেশান্তর, পাকিস্তান থেকে ভারতে গিয়েছে, ভারত থেকে পাকিস্তানে এসেছে। তাছাড়া 1946-এ যে একটা রক্তক্ষয়ী দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গার ফলে উদ্ভূত যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সামাল দেওয়া নতুন গঠিত রাষ্ট্রকে একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। আমরা দেখি যে 1951 সালে যে লোক গণনা হয়েছে, অর্থাৎ আদমশুমারিতে দেখা যায় যে 72 লক্ষ জনগোষ্ঠী পাকিস্তানে উদ্বাস্তু হয়ে এসেছিল, অর্থাৎ দেশান্তরী হয়ে এসেছিল। যে দেশ বিভক্তি মানে ভারত পাকিস্তান রাষ্ট্র গঠনের সময় বলা হয়েছিল যে হিন্দু জনগোষ্ঠী হিন্দুস্থানে যাবে এবং মুসলমানরা পাকিস্তানে আসবে। সেই কারণে 72 লক্ষ মুসলমান পাকিস্তানে চলে আসলো এবং 35 লক্ষ হিন্দু এবং শিখ ভারতে গমন করল। এই যে রিফিউজি বা উদ্বাস্তু বিনিময়, এটাও একটা বড় ধরনেরই সমস্যা ছিল। এই যে নতুন আগত জনগণ, এদের খাদ্য, বাসস্থান এবং অন্যান্য সুযোগ সুবিধা সৃষ্টি করা একটা নতুন সরকারের জন্য একটা চিন্তার কারণ হয়ে গিয়েছিল। এই যে 72 লক্ষ মুসলমান পাকিস্তানে আসলো, তার মধ্যে 65 লক্ষ মুসলমানই পশ্চিম পাকিস্তানে। পাকিস্তানে 5 জন জনগণের মধ্যে একজনই হচ্ছে রিফিউজি বা উদ্বাস্তু। নতুন আগত এই লক্ষ লক্ষ মানুষকে তাৎক্ষণিকভাবে থাকা, খাওয়া, পুনর্বাসন, এই যে কঠিন দায়িত্ব। তাছাড়া যে 35 লক্ষ হিন্দু এবং শিখ ভারতে চলে গেল, তাদের সম্পদ এবং জীবন রক্ষা করা, এটাও নতুন সরকারের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এই সদ্য গঠিত রাষ্ট্রটির অর্থনৈতিক অবস্থাও তেমন ভালো ছিল না, এবং পাকিস্তান ছিল কৃষি নির্ভর এবং এখানে কোনো শিল্প তেমনভাবে গড়ে ওঠেনি। উল্লেখযোগ্য তেমন প্রাকৃতিক সম্পদ পাকিস্তানে ছিল না। স্বাধীনতা, দেশ ত্যাগ, এগুলো এত ত্বরিত গতিতে ঘটেছিল যে ভারত বিভক্ত হয়ে যে দুটো রাষ্ট্র হয়েছিল, তাতে পাকিস্তানের প্রাপ্য যে সম্পদ কী হবে সেটাও নিয়েও, এটা নিয়ে যে একটা ফয়সালা হয়ে যাওয়া, সেই বিষয়টাও চাপা পড়ে গিয়েছিল। এই দেশ ত্যাগ, উদ্বাস্তুদের পুনর্বাসন, স্বাধীনতার ঘোষণা, সব কিছু মিলিয়ে মানে এত দ্রুত গতিতে এই ঘটনাগুলি ঘটে গিয়েছিল যে তাতে দুই দেশের প্রাপ্য যে সম্পদের যে বন্টন কিভাবে হবে সেই বিষয়টি সামনে আসতে পারেনি। এছাড়াও 1947 সালের অক্টোবরে কাশ্মীর নিয়ে একটা সংঘর্ষ হয়েছিল। এই সংঘর্ষের কারণে পাকিস্তানের 1,01,000 কোটি টাকা পাকিস্তানকে ভারত কর্তৃক প্রতিও 1,01,000 কোটি টাকার সম্পদ দেওয়ার যে কথা হয়েছিল, সেটাও এখন ভারত অস্বীকৃতি জানায়, এই কারণে যে পাকিস্তান আর
কাশ্মীর আক্রমণ করে একটা সংঘর্ষ তৈরি করেছিল এবং পাকিস্তানের ভারতের মধ্যে কাশ্মীর সমস্যাটা সবসময়ই চলমান রয়েছে, প্রায় প্রায় এই বিষয়টা নিয়ে পাকিস্তান ভারতের মধ্যে সমস্যা তৈরি হয়। এবং এই কাশ্মীর নিয়ে অক্টোবরে সংঘটিত 1947 সালের অক্টোবরে সংঘটিত সংঘর্ষের কারণে ভারত যে সামরিক এবং বেসামরিক যে সরঞ্জামাদি পাকিস্তানকে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ দিল, সেটা অতীতে এবার সে অস্বীকৃতি জ্ঞাপন করে। অর্থাৎ দেখা যাচ্ছে যে নবগঠিত রাষ্ট্রটি সব দিক থেকেই একটা সমস্যা সংকুল অবস্থায় পড়েছিল। এহেন পরিস্থিতিতে পাকিস্তানের জন্য যেটা দরকার ছিল সেটা হচ্ছে পাকিস্তানের দুই অংশ, অর্থাৎ পূর্ব বাংলা, তখনও পর্যন্ত 1947 সালের এই অংশটা আমরা এখন যেটাকে বাংলাদেশ হিসেবে চিনি, এই অংশটা পূর্ববঙ্গ নামে পরিচিত ছিল। এই পূর্ববঙ্গ এবং পশ্চিম পাকিস্তানের পশ্চিম অংশ, এই দুটো অংশের মধ্যে একটা সৌভ্রাতৃত্ববোধ প্রয়োজন ছিল এবং পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য রাষ্ট্র ক্ষমতার দুই অংশের জনগণের মধ্যে সমানুপাতিক একটা অংশগ্রহণ এবং সমস্ত সম্পদ বা সুযোগ সুবিধা যা কিছুই থাকুক না কেন তার একটা সমানুপাতিক বন্টনের প্রয়োজন ছিল। শিক্ষা, চাকরি, ব্যবসা বাণিজ্য প্রভৃতি সকল ক্ষেত্রে দুই জনগণের মধ্যে সমান সুযোগ সুবিধার যে আবশ্যকতাটা ছিল, বাস্তব ক্ষেত্রে সেটা ঘটেনি। এটাই হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্যজনক একটা বিষয়। অর্থাৎ পাকিস্তান রাষ্ট্রটি গঠন হওয়ার পর তার দুই অঞ্চলের মধ্যে যে সৌভ্রাতৃত্ববোধ, সম্পদের সমবন্টন এবং যে প্রাপ্য যে সকল সুযোগ সুবিধা ছিল, সেই সুযোগ সুবিধাগুলো সমানভাবে বণ্টিত হওয়া উচিত ছিল। শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, অর্থাৎ মৌলিক চাহিদার সমস্ত বিষয়, চাকরি, ব্যবসা বাণিজ্য সব কিছুতে দুই অংশের জনগণের মধ্যে একটা বৈষম্য আমরা লক্ষ্য করি এই 47 স্বাধীনতা পরবর্তী থেকে একদম 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত। এখন আমরা দেখি 1947 সালের পাকিস্তানের এই দুই অংশের মধ্যে আর্থ সামাজিক কাঠামোটা কেমন ছিল। পাকিস্তান রাষ্ট্রটি একটি অস্বাভাবিক রাষ্ট্র হিসাবে গঠিত হয়েছিল। রাষ্ট্র গঠনের ইতিহাসে যদি দেখা যায় এই রকমের একটা অস্বাভাবিক রাষ্ট্র আমরা কোথাও দেখি না, কারণ বিশাল ভারতবর্ষের পূর্ব এবং পশ্চিম প্রান্তে মাঝখানে 1000 মাইলের ব্যবধান, এই দুটো ভূখণ্ড নিয়ে পাকিস্তান রাষ্ট্রটি গঠিত হয়েছিল। এই যে দুই অঞ্চলের মধ্যে, পাকিস্তানের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের মধ্যে 1000 মাইল, 800 কিলোমিটার বর্গ কিলোমিটার একটা দূরত্ব ছিল এবং মাঝখানে হচ্ছে ভারত। জন্মলগ্ন থেকেই যে পাকিস্তানের এই যে এই অস্বাভাবিকতাটা ছিল, এই অস্বাভাবিকতা পূরণ করার জন্য পশ্চিমাঞ্চলের যে দায়িত্ববোধটা ছিল সেটা কিন্তু তারা পালন করেন। 1947 সালে আমরা জানি যে জন্মলগ্নেই পাকিস্তানের পূর্বাঞ্চল এটা পূর্ববঙ্গ নামে পরিচিত ছিল এবং 1955 সালে এটি একটি প্রদেশ গঠন করে এটার নাম করা হলো পূর্ব পাকিস্তান। 1955 সালে এর পূর্ববঙ্গের নাম পরিবর্তন করে এর নাম করা হয়েছিল পূর্ব পাকিস্তান এবং এটি একটি আলাদা প্রদেশ। অন্যদিকে যে পাকিস্তানের যে 4টা প্রদেশ ছিল, যে 4টা প্রদেশ নিয়ে পাকিস্তান গঠিত হয়েছিল, পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। এছাড়া 5টি স্বাধীন ছোট রাজ্য ছিল, আরও কিছু কিছু উপজাতীয় অঞ্চল ছিল। এগুলো সব মিলে 1955 সালে পাকিস্তানের 4টি প্রদেশ এবং তার ছোট ছোট 5টি দেশীয় স্বাধীন রাজ্য এবং ছোট আরও কিছু উপজাতীয় অঞ্চল নিয়ে পশ্চিম পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের দুটো অঞ্চল, একটা হলো পশ্চিম পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের মধ্যে চলে গেল পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, এছাড়া 5টি ছোট দেশীয় রাজ্য আর ছোট ছোট কিছু উপজাতীয় অঞ্চল। আর
পূর্ব পাকিস্তান প্রদেশ, দুটো প্রদেশ হলো, একটি হচ্ছে পশ্চিম পাকিস্তান আর একটা হচ্ছে পূর্ব পাকিস্তান। এখন আমরা যদি এর অঞ্চল ভিত্তিক বিভাজন দেখি তাহলে দেখব যে মোট ভূখণ্ডের যে আয়তন ছিল সেই সম্পূর্ণ ভূখণ্ডের 84.3%, অর্থাৎ পুরো ভূখণ্ড 84.3% ভূখণ্ড পশ্চিম পাকিস্তানের মধ্যে পড়েছে। যে এই ভূখণ্ডের মধ্যে বসবাস করছে যে জনসংখ্যা, সেই জনসংখ্যা হচ্ছে 43.7%। অন্যদিকে পূর্ব পাকিস্তানের মোট ভাগে যে ভূখণ্ডটা পড়লো, এমনিতেই তো বোঝা যাচ্ছে এইটা একটা প্রদেশ, আর ওখানে 4টা প্রদেশ ছিল, পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, এছাড়া ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দেশীয় রাজ্য, আরো কিছু উপজাতীয় অঞ্চল, এই মিলে একটা বিশাল ভূখণ্ড, অর্থাৎ 84.3% ভূখণ্ড। আর পূর্ব পাকিস্তানের জন্য যে বরাদ্দ ভূখণ্ড তার পরিমাণ ছিল 15.7%। আর এই 15.7% ভূখণ্ডে বসবাস করত 56.3% জনগোষ্ঠী। তাহলে এই যে একটা দেশের দুটো প্রদেশ গঠন হলো, এখানেও আমরা দেখি যে ভূখণ্ডগত দিক থেকেও বৈষম্য, যে এখানে জনসংখ্যা কম অথচ ভূখণ্ড বেশি, এখানে জনসংখ্যা বেশি অর্থাৎ কিন্তু আয়তনে তার ভূখণ্ড এর চেয়ে একেবারে অনেক এর তুলনায় অনেক একটা ক্ষুদ্রাংশ পেল পূর্ব পাকিস্তান, কিন্তু জনসংখ্যা তার বেশি, অর্থাৎ এটা প্রতি বর্গমাইলে যে ঘনবসতি এটা প্রথম থেকেই আমরা পেয়েছি। পাকিস্তান রাষ্ট্র যখন গঠন হয়েছে তখন থেকেই এই অঞ্চলের, পূর্বাঞ্চলের জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা বসতির হার অনেক বেশি ছিল। অন্যদিকে পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা অনেক কম ছিল। এই যে দুটো প্রদেশ নিয়ে একটা রাষ্ট্র গঠন হলো, একটা রাষ্ট্র পাকিস্তান, এবং তার দুটো প্রদেশ হচ্ছে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। এই পাকিস্তানের দুটো অঞ্চলের মধ্যে কেবলমাত্র ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম অর্থাৎ ধর্মভিত্তিতে যে রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, সেই রাষ্ট্রটির জনসাধারণের মধ্যে ঐক্যের সূত্র ছিল কেবলমাত্র ধর্ম। এছাড়া বাকি আর কোনো দিকে ভাষা, সংস্কৃতি, কোনো দিকে দুই অঞ্চলের মধ্যে কোনো ঐক্য বা মিল ছিল না। দুই অংশের আর্থসামাজিক কাঠামোতেও ব্যাপক একটা বৈষম্য ছিল। পূর্ব পাকিস্তানে উচ্চবিত্তের অস্তিত্ব প্রায় ছিলই না, কারণ আমরা জানি যে এখানে যে ইংরেজ আমলে জমিদার শ্রেণী গড়ে উঠেছিল, এবং এই জমিদার শ্রেণী গড়ে ওঠার কারণে পরবর্তীকালে যে বিভিন্ন মধ্যসত্ত্ব ভূমি এবং আরো ছোট ছোট অনেকগুলো সামাজিক শ্রেণী গড়ে উঠেছিল। এই যে জমিদার শ্রেণী ব্রিটিশ আমলে গড়ে উঠেছিল, তাদের বেশিরভাগই বসবাস ছিল কলকাতার, কারণ পূর্ববঙ্গে অবকাঠামো দিক থেকে তেমন কোনো সুযোগ সুবিধা গড়ে না ওঠার কারণে এখানে যারা একটু বনেদি ছিল, যারা আর্থিকভাবে সচ্ছল ছিল, তারা বসবাস করত কলকাতায়। কলকাতা ছিল প্রাদেশিক রাজধানী এবং সেখানে অনেক সুযোগ সুবিধা ছিল। তো জমিদার শ্রেণী প্রথম থেকেই, তারা ব্রিটিশ আমল থেকেই বসবাস করত কলকাতা, এবং দেশ বিভক্তির পরে তারা তাদের সম্পদ যেগুলো এখানে ছিল পূর্ব পাকিস্তানে, তাদের যে সম্পদ পড়েছিল সেই সম্পদগুলিও তারা পরবর্তীতে স্থানান্তর করে চলে গেল ভারতে। এবং 1950 সালে পাকিস্তানে জমিদারি প্রথা বিলুপ্ত ঘোষণা করা হলো আইন করে। এই যে আইন করে জমিদারি প্রথা বিলুপ্তি করার ফলে এখানে যারা মুসলমান জমিদার শ্রেণী ছিল, তারাও তাদের জমিগুলিও নির্দিষ্ট পরিমাণ জমির বাইরে তারা কিছুই রাখতে পারলো না বলে তারাও এখন তেমন আর্থিকভাবে সমৃদ্ধ শ্রেণী হিসাবে থাকলো না। এমনই পরিস্থিতিতে পূর্ব বাংলার রাজনীতি মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত জনগণের নিয়ন্ত্রণে চলে গেল।
এবং এই অঞ্চলের যে প্রান্তিক জনগোষ্ঠী, গ্রামীণ জনগণ যা কৃষিজীবী, তাদের সমর্থনের উপরে রাজনীতি নির্ভরশীল হয়ে গেল। অন্যদিকে পশ্চিম পাকিস্তান ছিল সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা বা সামন্ততান্ত্রিক ভূমি ব্যবস্থা। এই সামন্ততান্ত্রিক ভূমি ব্যবস্থার কারণে সেখানে মধ্যবিত্ত শ্রেণীর অস্তিত্ব প্রায় ছিল না বললেই চলে। সেখানে একটা উচ্চবিত্ত শ্রেণী আর কিছু নিম্ন শ্রেণী ছিল। জন্মলগ্ন থেকেই পশ্চিম পাকিস্তানের অধিক সচ্ছল ছিল এবং পূর্ব পাকিস্তানের তুলনায় পশ্চিম পাকিস্তানে উন্নত শিল্প কাঠামো, ব্যবসায়ী সম্প্রদায়, বৃহৎ বন্দর, সমৃদ্ধ কয়েকটি শহর তারা পেয়েছিল। আর ব্রিটিশ আমল থেকে এখানে যে পাট চাষের জন্য বিখ্যাত ছিল, পাটের বেশিরভাগ শিল্প কারখানা গড়ে উঠেছিল কলকাতায়। ফলে পূর্ববঙ্গ আর্থিক, সামাজিক সব দিক থেকে একটি অবহেলিত শ্রেণী হিসাবে এই রাষ্ট্র গঠনের প্রথম দিক থেকেই তার অবস্থান ছিল। তো পাকিস্তানের দুটো প্রদেশের মধ্যে আর্থসামাজিক যে কাঠামো, সেই কাঠামো আলোচনায় আমরা দেখলাম যে পূর্ব পাকিস্তান জন্মলগ্ন থেকেই সে আর্থিক এবং সামাজিক দিক থেকে অনেকটাই দুর্বল ছিল। অন্যদিকে পশ্চিম পাকিস্তান আর্থিক, সামাজিক মানে আর্থসামাজিক কাঠামোগত দিক থেকে তুলনামূলকভাবে পূর্ব পাকিস্তানের দিকে অনেক বেশি অগ্রগামী ছিল। এবং এই যে দুই অংশের মধ্যে যে বৈষম্য আর্থসামাজিক ক্ষেত্রে ছিল, এই বৈষম্য যেটা কমে যাওয়ার কথা ছিল, যে জন্মসূত্রে একটি রাষ্ট্রের দুই অঞ্চলের মধ্যে অবকাঠামোগত, আর্থসামাজিক, অবস্থানগত দিক থেকে যে বৈষম্য, যে পার্থক্যগুলো ছিল, সেই পার্থক্যটা কমে যাওয়ার বদলে বরং দিনে দিনে 1947 থেকে 71 সাল পর্যন্ত এই যে 24 বছর এই বৈষম্য ক্রমশ উপর দিকে, বৈষম্যের যে কোনো আনুপাতিক হার সমান হওয়ার পরিবর্তে বরং পশ্চিম অঞ্চল ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছিল, অন্যদিকে পূর্ব পাকিস্তান ক্রমশ নিম্নমুখী হচ্ছিল। এই যে 24 বছরের দুই অঞ্চলের সম্পর্ককে কোনো রাষ্ট্রবিজ্ঞানী বলছেন যে এটা ছিল একটা নব্য উপনিবেশবাদ বা আভ্যন্তরীণ একটা উপনিবেশবাদ। কিভাবে? এই যে আমরা তো ব্রিটিশ শাসনামলে ছিলাম, ব্রিটিশ ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামোর অধীনে, আমরা সেই উপনিবেশিক শাসন থেকে মুক্তি পেলাম। কিন্তু পাকিস্তান এবং পাকিস্তান হয়ে যাওয়ার পর আমরা পশ্চিম পাকিস্তানের একটা, এখন আমরা একই রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত, একই রাষ্ট্রের দুটো অঞ্চল, অথচ পশ্চিম পাকিস্তান সবসময় পূর্ব পাকিস্তানের সাথে যে আচরণগুলো করছিল, সেই আচরণের মধ্যে ঔপনিবেশিক শাসন কাঠামোর যা যা বৈশিষ্ট্যগুলো থাকে, সেই বৈশিষ্ট্যগুলোই বিরাজমান ছিল। কারণ আমরা দেখি যে তারা প্রথম থেকেই আমাদের উপরে একটা প্রভুত্বমূলক ক্ষমতা তারা বহাল রেখেছিল। এবং ভারতীয় রাজনীতিতে যারা মুসলিম লীগের নেতৃত্ব দিচ্ছিলেন, তাদের বেশিরভাগই ছিলেন পশ্চিম পাকিস্তানের বংশোদ্ভূত, এবং দেশ বিভক্তি হওয়ার পর তারা পশ্চিম পাকিস্তানে অবস্থান গ্রহণ করলেন। এই যে আভ্যন্তরীণ উপনিবেশবাদের আরও একটা বৈশিষ্ট্য আমরা এখানে দেখি, যে ক্ষমতা ব্যবহারের হাতিয়ার হিসাবে তারা রাজনৈতিক কর্তৃত্বটা দখল করে নেয়। এক্ষেত্রেও তাই ঘটেছিল যে রাজনৈতিক কর্তৃত্ব পুরোপুরিভাবে পশ্চিম পাকিস্তানিদের হাতেই চলে গেল। তারপর আমরা দেখি যে উপনিবেশের যে শিল্প এবং অর্থনৈতিক উন্নয়ন, এটা কি হচ্ছে, পূর্ব পাকিস্তানকে ব্যবহার করা হচ্ছে কাঁচামাল উৎপাদনের ক্ষেত্র হিসাবে, এবং এখানকার কাঁচামাল চলে যাচ্ছে পশ্চিম পাকিস্তানে, এবং সেখানে যে উৎপাদিত পণ্য, সেই উৎপাদিত পণ্যের বাজার তৈরি করছে পূর্ব পাকিস্তানকে, বাজার হিসেবে ব্যবহার করছে পূর্ব পাকিস্তানকে। অর্থাৎ উপনিবেশিক শাসনের যে বৈশিষ্ট্য থাকে, যে কাঁচামালগুলো তারা সংগ্রহ করে উপনিবেশ থেকে, এবং উৎপাদিত পণ্যের বাজারও হয়ে যায় তাদের উপনিবেশ যেগুলো থাকে সেখানে। এখানেও আমরা দেখি যে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান তার
কাঁচামাল সংগ্রহের ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে এবং উৎপাদিত পণ্যের বাজারটাকেও আবার সেই পূর্ব পাকিস্তানকে ব্যবহার করছে। এবং উপনিবেশিক শক্তি সবসময় উপরে তাদের যে উপনিবেশ যেগুলো থাকে সেগুলো শিল্প, সংস্কৃতি, মূল্যবোধ, ইতিহাস, ঐতিহ্য সব কিছুকে স্বকীয়তা ধ্বংস করে দিয়ে নিজেদের সংস্কৃতি, নিজেদের ঐতিহ্যকে স্থাপন করার যে চেষ্টা করে। আমরা ব্রিটিশ শাসনামলেও দেখেছি যে কিভাবে ব্রিটিশরা তাদের ভাষা, তাদের সংস্কৃতি এখানে ধীরে ধীরে ভারতীয়দের মধ্যে তারা স্থানান্তর করেছে এবং এই উপনিবেশিক শক্তির যে প্রক্রিয়াগুলো থাকে সমস্ত প্রক্রিয়ায় আমরা আবার পাকিস্তান শাসনামলে দেখি পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে সেগুলোকে ব্যবহার করছে। অর্থাৎ আমরা এক উপনিবেশিক শাসনের হাত থেকে মুক্তি পেয়ে স্বাধীন হয়ে আবার আমরা স্বাধীনতার পরে আবার নিজেদের যে ভাই, দুই ভাই বলে পাকিস্তানের দুই অঞ্চল, দুই ভাই, সেই হিসাবে কিন্তু ভাই ভাই হওয়ার কথা ছিল। তো ভাইয়ের সাথে ভাইয়ের যে ঐক্য, যে তারতম্য, সৌভ্রাতৃত্ববোধের কি হয়, ভাইয়ের সাথে ভাইয়ের কোনো বৈষম্য থাকে না। কিন্তু এক্ষেত্রে আমরা দেখি যে দ্বিজাতিত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রটি গঠন হলেও তার দুই অঞ্চলে মাঝখানে একটা ব্যবধান, তো ভৌগোলিক ব্যবধান রয়েছে, তারপরেও তাদের এই আচরণের ক্ষেত্রে আমরা দেখি যে ভাই ভাইয়ের তারতম্য ঘোচানোর পরিবর্তে বরং পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রে যে বৈষম্য প্রথম থেকেই ছিল সেই বৈষম্য না কমে বরং বেড়েছে। আমরা দেখি সামরিক, বেসামরিক প্রশাসন, রাজনীতি, সমস্ত ক্ষেত্রে অর্থনীতি, বিশেষ করে অর্থনীতি, এবং এই যে 24 বছর ধরে পূর্ব পাকিস্তান কে পশ্চিম পাকিস্তান যে শোষণ করেছে সেই শোষণ বঞ্চনার ইতিহাসই হচ্ছে আমাদের স্বাধীনতা আন্দোলনের শক্তি। পাকিস্তানের রাষ্ট্রযন্ত্রের মূল যে চালিকা শক্তি সেটাই ছিল সিভিল সার্ভিস, এবং সামরিক বাহিনীতে যে এলিট শ্রেণী গড়ে উঠেছিল তা সমস্ত কিছু নিয়ন্ত্রণই করত পশ্চিম পাকিস্তানের জনগোষ্ঠী এবং তারা বিশেষ করে পাঞ্জাবের জনগোষ্ঠী। মাত্র 29.2% ছিল পাঞ্জাবি, কিন্তু এই জনগোষ্ঠীর প্রবল ক্ষমতাধর ছিল এবং পাকিস্তানের মন্ত্রীদের মধ্যে বেশিরভাগ ছিল এই পাঞ্জাব জাতিগোষ্ঠী, এবং পাকিস্তানের অভিজাত সম্প্রদায়ের নেতৃত্ব দিয়েছিল এই পাঞ্জাবি জনগোষ্ঠী। আমরা পাকিস্তানের দুই পাকিস্তানের মধ্যে যদি দেখি যে সিভিল সার্ভিসে যে বড় পদগুলো, চার স্তর বিশিষ্ট সিভিল সার্ভিস ছিল: সচিব, যুগ্ম সচিব, উপসচিব এবং শাখা কর্মকর্তা। আমি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ যে মোট সচিবের পদ ছিল 19টা। এর মধ্যে পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তানে একজনও সচিব হয়নি, একজনও সচিব বাঙালি ছিল। অন্যদিকে 19টা পদের 19টাতেই পশ্চিম পাকিস্তানিরা, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের জনগণের নিয়ন্ত্রণে ছিল। শতকরা হারের দিকে দেখতে গেলে দেখা যায় যে 0% বাঙালির অবস্থান ছিল সচিব পদে। যুগ্ম সচিব বা জয়েন্ট সেক্রেটারি পদ ছিল 46টা, তার মধ্যে 39টাই পশ্চিম পাকিস্তানের দখলে ছিল, আর পূর্ব পাকিস্তানি অর্থাৎ বাঙালি মাত্র 7 জন যুগ্ম সচিব হয়েছিল, অর্থাৎ 15% বাঙালি ছিল যুগ্ম সচিব। উপসচিবের পদ ছিল 126টা, তার মধ্যে 102টাই পশ্চিম পাকিস্তানিরা ছিল, অর্থাৎ আর বাঙালি ছিল 24 জন, অর্থাৎ 19%। শাখা কর্মকর্তা বা সেকশন অফিসার, অর্থাৎ যেটা দিয়ে শুরু হয় সিভিল সার্ভিসে, সেখানে কর্মকর্তার 763 সংখ্যা। সেই 763-র মধ্যে 675 জনই ছিল পশ্চিম পাকিস্তানের এবং বাঙালি ছিল মাত্র 88 জন, অর্থাৎ 11% বাঙালি শাখা কর্মকর্তা বা সেকশন অফিসার ছিল। এই যে এই সারণীটি আমরা পেয়েছি পাকিস্তান জাতীয় পরিষদের ডাটা, যে অফিসিয়াল যে রিপোর্ট তার ভলিউম 1 এবং জুন 18, 1962 সালে
পেজ নাম্বার 111। তাহলে এই যে এই একটা ডাটাতে আমরা যে বৈষম্য দেখতে পাচ্ছি পাকিস্তানের দুই অঞ্চলের জনগণের মধ্যে বৈষম্য বিরাজমান ছিল প্রথম থেকে, সেটা কি প্রবল আকার ধারণ করেছিল। এছাড়াও যে পাকিস্তানের ব্যাংক, কর্পোরেশন, রেলওয়ে, রেডিও সমস্ত কিছু কর্মধারী ছিল পশ্চিম পাকিস্তানিরা। 1966 সালে 13টি কর্পোরেশনের মধ্যে মাত্র 13টা কর্পোরেশনের মধ্যে মাত্র একটি কর্পোরেশনের চেয়ারম্যান পদে একজন বাঙালি ছিল। এবং একটি দেশে যে মিশন, বাইরে বিদেশি মিশন কাজ করে, ফরেন অ্যাফেয়ার্স বা পররাষ্ট্র বিষয়ক, দুঃখিত, পররাষ্ট্র বিষয়ক যে মিশনগুলো থাকে, সেই মিশনে বিদেশি মিশনগুলোতে 85% ছিল পশ্চিম পাকিস্তানের কর্মচারী, আর মাত্র 15% ছিল বাঙালি। 69 জন রাষ্ট্রদূতের মধ্যে 60 জনই ছিল পশ্চিম পাকিস্তানের, মাত্র 9 জন ছিল বাঙালি রাষ্ট্রদূত। প্রথম শ্রেণীর 104 জন কর্মকর্তার মধ্যে মাত্র 30 জন ছিলেন বাঙালি। এবং আমরা দেখি যে প্রশাসনিক যত হেডকোয়ার্টার ছিল, সেই হেডকোয়ার্টারগুলো সবই ছিল পশ্চিম পাকিস্তানে। আর খেয়াল করে দেখো, এই যে ব্যাংক, বিমা, কর্পোরেশন, রাজধানী তো পশ্চিম পাকিস্তানেই করা হলো, অর্থাৎ যা কিছুই করতে হয় সব কিছুর জন্য দৌড়াতে হতো পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে। তাহলে কি হলো, মাঝখানে আবার একটা বিশাল এলাকা জুড়ে ভারতের অবস্থান ভৌগোলিকগত দিক থেকে। এই যে বিশাল দূরত্ব অতিক্রম করে সব কিছুর জন্য দৌড়ে দৌড়ে পশ্চিম পাকিস্তানে যাওয়া, এটা পূর্বাঞ্চলের জনগণের পক্ষেও সম্ভব ছিল না। চাকরি বাকরি, সুযোগ সুবিধা, শিক্ষাদীক্ষা সব কিছুর জন্যই সমস্ত ব্যবস্থাপনা অবকাঠামো গড়ে উঠেছিল পাকিস্তানের পশ্চিমাঞ্চলে, যে কারণে পূর্বাঞ্চল অবহেলিতই হয়েছে। এবং এই অবহেলা দিন দিন কমার না কমে বরং বেড়েছে। আজ আমি আলোচনা এই পর্যন্তই শেষ করছি, এই কারণে যে আমাদের সময়ের স্বল্পতা রয়েছে। নতুন আমি যদি ভিন্ন আরেকটা বিষয়ে আলোচনায় যাই, তাহলে আমাদের আলোচনা আজকে শেষ হবে না। এই আলোচনা আমি গত ক্লাসেও প্রাইমারি করেছিলাম, কিন্তু মাঝখানে অনেকটাই গ্যাপ পড়ে যাওয়ায় তোমরা হয়তো সেগুলো তেমন একটা মনেও রাখতে পারোনি। তো আজকে আমি অবশ্যই চাই তোমরা এই বিষয়গুলোকে নিয়ে বসবে এবং তোমাদের যে বইপত্রগুলোর কথা বলেছি, আমি বিশেষ করে দুটো বইয়ের নাম নিয়ে আজকে বলবো। একটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, যেটা লেখক হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসিম মাহমুদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ মাহবুবুর রহমান, এই বইটা। এবং আরও একটা বই তোমাদের আমি দেখাচ্ছি, সেটা একই শিরোনামের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এই বই দুটো তোমরা ইতিমধ্যে আমি আশা করছি সংগ্রহ করে ফেলেছ। এখন তোমরা ওদের পড়াশোনা শুরু করে দাও, কারণ আমরা আশা করছি এবং প্রার্থনা করছি যে নোভেল করোনা ভাইরাস আরও ধীরে ধীরে সংক্রমণের হার কমে যাবে এবং আমরা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যেয়ে আমাদের শ্রেণীকক্ষে আমরা ক্লাস শুরু করব এবং যথাসময়ে আমরা যাতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি এবং আমাদের আশানুরূপ ফলাফল করতে পারি, সেদিকে আমাদের প্রস্তুতি থাকতে হবে। তোমরা ভালো থাকো, তোমাদের সাথে আগামীতে আবার দেখা হবে। সবাই সুন্দর থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং পড়াশোনা পুরোপুরি মনোযোগী হবে। আজ এখানেই শেষ করছি। তোমাদের সকলের কল্যাণ।